প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা কলেজ মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আমি আব্দুল্লাহ সিদ্দিকী স্যার শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের একটা নতুন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি তোমার একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমি তোমাদেরকে মনোবিজ্ঞানের যে একাদশ শ্রেণীর যে মনোবিজ্ঞান বিষয়টা আছে সেই বিষয়ের উপরে তোমাদের আমি সাথে থাকব। আর আরো একজন টিচার তোমাদের সাথে থাকবে, তার নাম হচ্ছে নাজবুল ম্যাডাম। নাজবুল ম্যাডামও তোমাদের সাথে ক্লাস নেবে। তো আমরা দুইজন মিলে তোমাদের এই ফার্স্ট ইয়ার যে একাদশ শ্রেণীর প্রথম বর্ষ একাদশ শ্রেণী যেটা, সেটার আমরা পুরা কোর্সটা তোমাদের সাথে থাকবো। তো তোমাদের মনোবিজ্ঞান সম্পর্কে তোমাদের অনেকের হয়তো ধারণা আছে। আশেপাশে কোনো ভাই বন্ধু বা আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি মনোবিজ্ঞান পড়ে থাকে, তাহলে হয়তো মনোবিজ্ঞান সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকলেও থাকতে পারে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে মনোবিজ্ঞান সম্পর্কে মানে স্বচ্ছ কোনো ধারণা থাকে না। ইভেন মনোবিজ্ঞানের বাইরের যারা শুধু শিক্ষার্থী না, যারা এডুকেশন শেষ করে বিভিন্ন প্রফেশনে চলে গেছে বা আপামর যে জনসাধারণ, তাদের ভিতরেও কিন্তু মনোবিজ্ঞান সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা নেই। তারা মনে করে কি মনোবিজ্ঞান হয়তো মানুষের মুখ দেখে, চোখ দেখে অথবা অ্যাজাম্পশন করে মানুষের মনের কথা বলে দিতে পারে। আসলে মনোবিজ্ঞানটা এরকম কিছু না। মনোবিজ্ঞান একটা বৈজ্ঞানিক একটা পদ্ধতি নিয়ে চলে। আধুনিক মনোবিজ্ঞান কিন্তু অন্যান্য বিজ্ঞানের মতোই, কিন্তু তার একটা বিষয়বস্তু আছে, তার পরিচিতি আছে, তার নির্দিষ্ট নিয়ম নীতি আছে। তো তোমাদের যেহেতু মনোবিজ্ঞান তোমাদের নতুন একটা বিষয়, এর আগে 9 বা 10 ক্লাস 10-এ তোমরা বা কোনো ক্লাসেই তোমরা হয়তো মনোবিজ্ঞান সম্পর্কে তোমরা পড়াশোনা করনি। হয়তো লজিক বা অন্য কোনো বিষয় তোমরা পড়াশোনা করছো, যেটাকে বলা হয় তোমার মনোবিজ্ঞানের একটা আগের যে ফর্ম আর কি, তাই না? তো মানে দর্শন, আসলে সমস্ত জ্ঞানের আধার কি দর্শন। আমরা জানি জ্ঞান কোথা থেকে আসছে, মানে জ্ঞানের উৎস হচ্ছে দর্শন। তোমরা যদি দেখো যে সেই দার্শনিক যুগ, প্লেটো, সক্রেটিস বা অ্যারিস্টটলের কথা যদি তোমাদেরকে বলা হয়, তাহলে দেখবা যে তারা হয়তো বায়োলজির জনক, বিভিন্ন বিষয় কিন্তু ম্যাথমেটিক্সের জনক, সবকিছুই তাদের ভিতরে ছিল। মানে সমস্ত জ্ঞানের আধার ছিল কি ফিলোসফি বা দর্শন। হ্যাঁ, এখন পিএইচডি ডিগ্রি করতে গেলে সেই তুমি যে সাবজেক্ট থেকে পিএইচডি ডিগ্রি করো না কেন, সেই পিএইচডি, হ্যাঁ, ডক্টরেট ইন ফিলোসফি, তাই না? তো সমস্ত জ্ঞানের আধার ছিল কি দর্শন, ফিলোসফি। দর্শন দর্শন হচ্ছে সমস্ত জ্ঞানের আধার। তো এই দার্শনিকদের থেকে কিন্তু শুরু হয়েছে, তাই না? দর্শন সম্পর্কে তোমাদের কারো আইডিয়া থাকতে পারে, লজিকের বিষয়ে। তো আমরা মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করতে আমাদেরকে কিন্তু একটু পিছনে ফিরে যেতেই হয়। হ্যাঁ, আমি বলছিলাম যে মনোবিজ্ঞান আসলে মানুষের মুখ দেখে বা চোখ দেখে কিছু বলে না। মনোবিজ্ঞান কি করে? বৈজ্ঞানিকভাবে মানুষের আচরণকে ব্যাখ্যা করে। হ্যাঁ, আমি আগেই সংজ্ঞাটাই প্রায় বিজ্ঞান কি করে? মানুষের আচরণকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে। তাহলে মনোবিজ্ঞানকে বৈজ্ঞানিক, আজকে যে মনোবিজ্ঞান যে এই পর্যায়ে আসছে, তার নিশ্চয়ই একদিনে কিন্তু এটা হয়নি, তাই না? অনেক পরিক্রমার মধ্যে দিয়ে মনোবিজ্ঞান আজকে এই পর্যায়ে আসছে। সে কিভাবে আসলো? হ্যাঁ, মনোবিজ্ঞান শব্দটা কিভাবে আসলো? মনোবিজ্ঞান শব্দটা আসছে সাইকোলজি ইংরেজি শব্দ থেকে। এই সাইকোলজি ইংরেজি শব্দের ভিতরে দুইটা গ্রিক শব্দ আছে, একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লোজোস। একটা কি সাইকি আর একটা হচ্ছে লোজোস। তো সাইকি শব্দের গ্রিক শব্দ সাইকি শব্দের অর্থ হচ্ছে মন বা আত্মা, আর লোজোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। এই দুইটা শব্দ মিলে একসাথে হয়েছে সাইকোলজি বা মনোবিজ্ঞান। তো মনোবিজ্ঞান মন, তাহলে মনের বিজ্ঞান, তাই না?
ন্যাচারালি তাই আসে। হ্যাঁ, একসময় মনের বিজ্ঞান ছিল, আত্মার বিজ্ঞান ছিল। প্লেটোর কথা যদি বলি, প্লেটো বলছে মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান। তো আস্তে আস্তে কিন্তু এগুলো পরিবর্তন হয়েছে। কখন পরিবর্তন? বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত মনোবিজ্ঞানকে কিন্তু মনের বিজ্ঞান হিসেবেই আখ্যায়িত করা হয়েছে এবং সেভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তার বাইরে কিন্তু আমরা দেখতে পাইনি। তো এই দুইটা শব্দ থেকে সাইকি এবং লোজস, আমার কথা হয়তো একটু দ্রুত হয়ে যাচ্ছে, তোমরা নতুন শ্রেণীর, তো আমি একটু ধীরে ধীরে বলার চেষ্টা করব। যে সাইকি আর লোজস, তাই না, এই দুইটা শব্দ থেকে আমরা কি পেলাম? সাইকোলজি। সাইকোলজি সাইকোলজি স্পেলিং বা বানানটা কিন্তু অনেক কঠিন, তোমরা যারা জানো যে PSYCHOLOGY, PSYCHOLOGY, সাইকোলজি। তাহলে সাইকি এবং লোজস এই দুইটা শব্দ থেকে কি আসছে? সাইকোলজি শব্দটা আসছে বা মনোবিজ্ঞান শব্দটা আসছে। তাহলে আমরা মনোবিজ্ঞানের কিন্তু ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে, তাই না? মনোবিজ্ঞান সম্পর্কে আমাদের প্রথমে একটা কি করতে হবে? একটা আইডিয়া তৈরি করতে হবে আসলে মনোবিজ্ঞান কি। হ্যাঁ, মনোবিজ্ঞান নিয়ে তোমরা যদি এরকম চিন্তা করো যে মনোবিজ্ঞান মনে হয় অনেক অনেক কমপ্লিকেটেড কিছু একটা হবে, বা মনোবিজ্ঞান আমরা হয়তো বুঝতেই পারবো না, বা মনোবিজ্ঞান আমাদেরকে ভ্রান্ত হয়ে যাব, তাই না, এরকম অনেক ধরনের ধারণা আছে না। তো এইগুলা কিন্তু কিছুই না, মনোবিজ্ঞান কিন্তু এরকম কিছু না। মনোবিজ্ঞান একটা বৈজ্ঞানিক একটা পদ্ধতির বিষয়। মনোবিজ্ঞানের ভিতরে কিন্তু ওরকম রহস্যময় কিছু নাই। তোমরা যেটা চিন্তা করো যে রহস্যময় কিছু আছে, অশরীরী কিছু আছে বা সামথিং যেগুলা অতি ইন্দ্রিয়, তাই না, সেগুলো হয়তো নিয়ে কাজ করে। নো, এরকম কিছু না। বৈজ্ঞানিক ভাবে আমরা যা ব্যাখ্যা করব, বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করব। হ্যাঁ, যেখানে আমাদের আমাদের নিজস্ব ব্যাপার থাকবে, হ্যাঁ, আমাদের সমাজ থাকবে, মানুষ থাকবে এবং বৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি থাকবে। এগুলো সমন্বয়ে কিন্তু আমরা আমাদের ক্রিয়াকলাপকে আমরা ব্যাখ্যা করব, বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করব। তাহলে সাইকি এবং লোজস, এই যে দুইটা শব্দের কথা বললাম, তোমরা মনে রাখবা। তাহলে সাইকি এবং লোজস এই দুইটা শব্দ থেকে মনোবিজ্ঞান শব্দটা এসেছে। তো মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা হচ্ছে, মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। কি মনোবিজ্ঞান? আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। মনোবিজ্ঞান কি তাহলে? আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। আমরা ইংরেজিতে কি বলবো? সাইকোলজি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস, মানসিক প্রক্রিয়া। মেন্টাল প্রসেস কি? মানসিক প্রক্রিয়া। আর বিহেভিয়ার হচ্ছে আচরণ। হ্যাঁ, এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। তাহলে আমরা কি একবারে গাছের মাথায় উঠে যেতে পারবো না? আসলে এই যে আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানী, আসলে এর আগে আমি বলছিলাম যে সেই আমরা যদি দার্শনিকদের যুগে চলে যাই, হ্যাঁ, যে প্লেটো, অ্যারিস্টটল বা সক্রেটিস, তাই না, তা প্লেটো বলছে আত্মার বিজ্ঞান। মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান? আত্মার বিজ্ঞান, তাই না? তখন কিন্তু মনোবিজ্ঞান এত মানে স্পেসিফিক্যালি বা এত রিগরাসলি কিন্তু তখন, বা এত ওয়াইডলি, মানে তার ব্যাপ্তি এত বেশি ছিল না। মনোবিজ্ঞানের ব্যাপ্তি কি ছিল? খুব সামান্য, মানে দর্শনের ভিতরেই ছিল। দর্শনের কিন্তু সর্বশেষ সন্তান হচ্ছে মনোবিজ্ঞান কিন্তু দর্শন থেকে আলাদা হয়েছে। তোমরা আমাদের বাংলাদেশের ইতিহাস দেখবা যে বাংলাদেশের মনোবিজ্ঞান কিন্তু এই ফিলোসফি থেকে আলাদা হয়ে মনোবিজ্ঞান আছে। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তো আমাদের সিনিয়র যে টিচাররা ছিলেন, বিশেষ করে রাইটার দেখবা, হামিদ আক্তার বেগম, অনেক রাইটার আছে, প্রফেসর, ওনারা কিন্তু দর্শনের ছাত্রছাত্রী ছিলেন। দর্শন থেকে পড়াশোনা করে এসে কি হয়েছে? মনোবিজ্ঞানী, তাই না? মনোবিজ্ঞানকে স্টাডি করে পরে মনোবিজ্ঞানী হয়েছে। যাই হোক, বাংলাদেশে কিন্তু মনোবিজ্ঞানের ইতিহাসও বেশি পুরানো না, তবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। হ্যাঁ, আমরা আস্তে আস্তে জানতে পারবো যে কেন গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, অনেক অ্যাপ্লাইড দিক, হ্যাঁ, অনেক কাজে এটা আমাদের লাগবে। আমাদের বাস্তব জীবনে প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে মনোবিজ্ঞান। হ্যাঁ, একজন অসুস্থ হয়ে গেল, মেন্টালি সিক হয়ে গেল, তাই না, আমরা দেখি আমরা হতাশ হয়ে যাই, তাই না? এই হতাশা থেকে কিভাবে বের হয়ে আসা যায়। বা একজন ডিপ্রেশনে ভুগতেছে, কঠিন ডিপ্রেশন, হ্যাঁ, বা ড্রাগ অ্যাডিকশন, তাই না, মাদকাসক্তি, এগুলো কিন্তু একদম কমন আমাদের সমাজকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাচ্ছে।
তো এইখান থেকে বের করে আনার জন্য, সমাজের এইসব সমস্যা থেকে বের করে আনার জন্য মনোবিজ্ঞানী কিন্তু অনেক অ্যাপ্লাইড দিক বা প্রায়োগিক দিক রয়েছে। হ্যাঁ, সেই দিকগুলো কিন্তু মনোবিজ্ঞানের আজকে খুব মানে ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে উন্নত বিশ্বে মনোবিজ্ঞান ছাড়া কিন্তু চিন্তাই করা যায় না। মনোবিজ্ঞান এত বেশি গুরুত্বপূর্ণ যে তুমি যে কোনো কাজে, যে কোনো ব্যাপারেই কিন্তু মনোবিজ্ঞান আগে। মনোবিজ্ঞান, তুমি ফিট কোন একটা চাকরিতে যাবে, চাকরিতে তুমি তোমার ফিটনেস আছে কিনা, হ্যাঁ, তুমি মেন্টালি কি সাউন্ড আছো কিনা, হ্যাঁ, তোমার যে মেধা, সে মেধার ওই বিষয় রিলেটেড কিনা, তাই না? এইসব কিন্তু আইডেন্টিফাই করার জন্য মনোবিজ্ঞানের প্রয়োজন হয়। সাইকোমেট্রিক টেস্ট দিতে হয়। সাইকোমেট্রিক টেস্ট দিয়ে প্রমাণ করতে হয় যে হ্যাঁ, আমি ওই কাজের জন্য আমি পারদর্শী একজন মানুষ, তাই না? তাহলে আমাদের দেখো বুদ্ধি, আবেগ, ব্যক্তিত্ব, এগুলো কিন্তু পরিমাপ করতেছি আমরা মনোবিজ্ঞানীরা। হ্যাঁ, বুদ্ধি, আমার বুদ্ধি কতটুকু সেটা আমরা পরিমাপ করতে পারি। আমার ব্যক্তিত্ব কি অবস্থা, আমি কি মানে ডিস্ট্রাকটিভ নাকি সোশ্যাল নাকি অ্যাগ্রেসিভ, সব বের হয়ে আসবে। কিসের মাধ্যমে? মনোবিজ্ঞানী বিভিন্ন টেস্টের মাধ্যমে, ব্যক্তিত্বের অভিজ্ঞার মাধ্যমে, সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে। তাহলে এর অনেক প্রায়োগিক দিক রয়েছে, তাই না? মনোবিজ্ঞান কিন্তু একটা অনেক বড় একটা অ্যাসেট নিয়ে এখন সমাজে বা আমাদের বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সুতরাং তোমরা মনোবিজ্ঞানে যদি আগ্রহী হও, তাহলে কিন্তু তোমাদের এখানে অনেক কাজ করার সুযোগ রয়েছে, যারা ইচ্ছুক আর কি। তাহলে আমরা দেখতেছি যে মনোবিজ্ঞান, আধুনিক মনোবিজ্ঞানের সংজ্ঞা দেখতেছি আমরা আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান, তাই না? তো এই যে আচরণ মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান হলো, বিজ্ঞান, মনোবিজ্ঞান কোথা থেকে আসলো? তাহলে আমি একটু ইতিহাস বলে নিচ্ছি, আমি এরপরে তোমাদের ইতিহাস পড়াবো খুব মানে ডিটেলস। তো সংক্ষিপ্ত পরিচিতি করতে গেলে তো আজকে মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞান পরিচিতি, তাই না? পরিচিতির ক্লাসে মনোবিজ্ঞান কিভাবে আসলো, মনোবিজ্ঞান কি আসলে, সেটাই বেশি আমি ফোকাস করতে চাচ্ছি বা পিন পয়েন্ট করতে চাচ্ছি। মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান, তাই তো বললাম। তো এই যে আচরণ বা মানসিক প্রক্রিয়ার যে বিজ্ঞানটা হলো, কিভাবে হলো? কি একদিনই হয়ে গেছে? না, এর অনেক ইতিহাস আছে। মনোবিজ্ঞান কোথায় ছিল? দর্শনের ভিতরে ছিল। দার্শনিকরা নিয়ে এটা নিয়ে কথাবার্তা বা আলোচনা করতেন। বিশেষ করে ব্রিটিশ অভিজ্ঞতাবাদী দার্শনিকদের কথা না বললেই নয়। সেই থমাস হবস বা জন লক, জর্জ বার্কলে, ডেভিড হিউ বা ডেভিড হার্টলে, হ্যাঁ, তারপরে চার্লস ডারউইনের কথা আমরা বলতে পারি, চার্লস ডারউইন, তাই না? তো এনারা কিন্তু মনোবিজ্ঞানী অনেক কাজ করেছে। তো ওই যে হবস বা লক, জন লকের কথা, জন লক তো মানে একজন দিকপাল কিসের উপরে? অভিজ্ঞতাবাদ। যে উনি বলছেন যে অল নলেজ কামস ফ্রম এক্সপেরিয়েন্স, তাই না? সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা। তো যাই হোক, ওনাদের আলোচনা শুরু হলো, তখন মনোবিজ্ঞানের একটা টার্নিং পয়েন্ট আসলো। জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড, কে? জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড, উনি বললেন যে মনোবিজ্ঞান হবে চেতনার বিজ্ঞান। মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান? এতদিন কিসের বিজ্ঞান ছিল? মনের বিজ্ঞান ছিল বা আত্মার বিজ্ঞান ছিল। উনি বললেন যে মনোবিজ্ঞান হবে চেতনার বিজ্ঞান। উনি আরো একটা কাজ করলেন। দেখো, মনোবিজ্ঞানের টার্নিং পয়েন্ট এতক্ষণ কোথায় ছিল? মনোবিজ্ঞান দার্শনিকদের কাছে ছিল। এই দার্শনিকদের কাছ থেকে মনোবিজ্ঞানকে আলাদা করার জন্য এই উইলহেম উন্ড, জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড, উনি জার্মান মনোবিজ্ঞানী, আর এটা হচ্ছে আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস। এই দুইজনের নাম অনেক গুরুত্বপূর্ণ। একজন জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড এবং উইলিয়াম জেমস, আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস। এই দুইজনের বিশাল অবদান রয়েছে, কারণ 1875 সালে এই দুইজন কিন্তু প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার নিয়ে কাজ শুরু করেন। মনোবিজ্ঞান ল্যাবরেটরি নিয়ে কাজ শুরু করেন। হ্যাঁ, ল্যাবরেটরি, মনোবিজ্ঞান কি করবে? ল্যাবরেটরিতে গবেষণা করে মানুষের আচরণকে ব্যাখ্যা করবে। তো এই যে ল্যাবরেটরিতে নিয়ে আসেন মনোবিজ্ঞানকে এই দুইজন, কিন্তু সে যে ল্যাবরেটরিটা ছিল সেটা কিন্তু অনেক প্রিমিটিভ স্টাইলের ল্যাবরেটরি ছিল। এরপরে জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড 1879 সালে, প্রথমে এরা কাজ করলো কত সালে? 1975 সালে। 1979 সালে এসে জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড এবং তার ছাত্র টিচেনার, এই দুজন মিলে একটা নতুন জার্মানির লেপজিগ বিশ্ববিদ্যালয়ে একটা প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করে ফেললেন।
কোথায়? জার্মানির লেপজিগ বিশ্ববিদ্যালয়। মনোবিজ্ঞান গবেষণাগার যখন প্রতিষ্ঠা করে ফেললেন, তখন মনোবিজ্ঞান একটা সিস্টেমে চলে আসলো, একটা কাঠামোর ভিতরে চলে আসলো। দার্শনিকদের থেকে মনোবিজ্ঞানকে আলাদা করলেন। হ্যাঁ, মনোবিজ্ঞানকে কি করলেন? তাহলে উইলহেম উন্ডের কিন্তু বিরাট অবদান। এই কারণে উইলহেম উনকে আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয় বা ফাদার বলা হয়। কাকে? এই যে উইলহেম উনকে, জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উনকে বলা হয় মনোবিজ্ঞানের জনক বা ফাদার অফ মডার্ন সাইকোলজি। কেন বলা হয়? যদিও আমেরিকানরা মনোবিজ্ঞানে কিন্তু অনেক অবদান রেখেছে পরবর্তীতে, কিন্তু এই যে মনোবিজ্ঞানকে দর্শন থেকে আলাদা করার জন্য এই জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ডের বিরাট অবদান রয়েছে। হ্যাঁ, তিনি জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উন্ড বললেন, মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান? মনোবিজ্ঞান হবে চেতনার বিজ্ঞান। হ্যাঁ, সাইকোলজি দ্য সায়েন্স অফ কনসাসনেস, মানে চেতনার বিজ্ঞান। সাইকোলজি দ্য সায়েন্স অফ কনসাসনেস, চেতনার বিজ্ঞান। তো চেতনা কি? চেতনা হচ্ছে ইন্টারনাল মেন্টাল ইভেন্ট হুইচ ক্যানট বি ডাইরেক্ট অবজার্ভ, মানে সরাসরি দেখা যায় না। চেতনা, যেমন বলি না মুক্তিযুদ্ধের চেতনা, চেতনা হচ্ছে কি ভিতরের জিনিস, অনুভূতি, একটা বিষয় সম্পর্কে তোমার যে ভিতরের যে অভিব্যক্তি, ভিতরের যে তোমার একটা ব্লুপ্রিন্ট বা ভিতরে একটা তোমার যে অবয়ব তৈরি হয় একটা বিষয় সম্পর্কে, সেটাই হচ্ছে উনি বলছেন চেতনা। এবং উনি বললেন এই মনোবিজ্ঞানের বিষয়বস্তু হবে চেতনা। হ্যাঁ, আর মেথড কি হবে? ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন পদ্ধতির মাধ্যমে। এটা মনোবিজ্ঞানটা কোন পদ্ধতিতে এটা আলোচনা করা হবে? অন্তর্দর্শন পদ্ধতি বা ইন্ট্রোস্পেকশন মেথড। হ্যাঁ, এই দুইটা কথা উনি বললেন। তাহলে আমরা জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উনকে আমরা কেন আধুনিক মনোবিজ্ঞানের জনক বলবো? কারণ উনি মনোবিজ্ঞানকে দর্শন থেকে আলাদা করেছেন। ঠিক আছে, আর একটা কাজ করেছেন কি, যে প্রথম একটা কমপ্লিট ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছেন। কিসের? মনোবিজ্ঞানের প্রথম ল্যাবরেটরি কে প্রতিষ্ঠা করেছেন? সম্পূর্ণ ল্যাবরেটরি এই উইলহেম উন্ড। তাহলে উইলহেম উন্ডের আমরা দুইটা বিরাট অবদান দেখতেছি। একটা হচ্ছে দর্শন থেকে মনোবিজ্ঞানকে আলাদা করা, আর একটা হচ্ছে প্রথম জার্মানি লেপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম কমপ্লিট মনোবিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করা। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে উইলহেম উনকে কেন মনোবিজ্ঞানের জনক বলা হয় বা ফাদার বলা হয়, বা যদি প্রশ্ন করা হয় যে মনোবিজ্ঞানের জনক কে, তো তোমরা তো তখন বলে দেবে যে উইলহেম উন্ড, জার্মান মনোবিজ্ঞানী। তখন যদি কেউ জিজ্ঞাসা করে যে কেন, তাকে কেন জনক বলা হয়, তাহলে কিন্তু এই কোশ্চেনের উত্তর কিন্তু অনেকে কিন্তু পারবে না, জানবে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অনেক বইয়ে কিন্তু এই কথা লেখা নাই। আমি এই কারণে তোমাদের বলে দিচ্ছি যে দুইটা কারণে। একটা হচ্ছে তিনি মনোবিজ্ঞানকে দর্শন থেকে আলাদা করেছেন। ঠিক আছে, কে? উইলহেম উন্ড। 2 নম্বর তার পয়েন্ট হচ্ছে যে তার দুইটা অবদানের কথা বললাম, একটা হচ্ছে দর্শন থেকে মনোবিজ্ঞানকে আলাদা করা, আর একটা তার অবদান হচ্ছে যে প্রথম মনোবিজ্ঞান ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা। কোথায়? জার্মানি লেপজিগ বিশ্ববিদ্যালয়। এই কারণে উইলহেম উন্ডকে আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয়। ঠিক আছে, আর উইলিয়াম জেমসও অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মনোবিজ্ঞানে। কারণ কি? উনি একজন আমেরিকান। উইলিয়াম জেমস উনি বলেন যে মনোবিজ্ঞান আধুনিকভাবে মনোবিজ্ঞানকে ব্যাখ্যা। উনিও তার প্রিন্সিপালস অফ সাইকোলজি নামে একটা বই ছিল, সেই বইটা কিন্তু অনেক বিক্রিত বই ছিল, মানে বিক্রি হয়েছিল, প্রচুর সেল এই প্রিন্সিপালস অফ সাইকোলজি। উইলিয়াম জেমস একজন প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল একজন মনোবিজ্ঞানী, বিশেষ করে আমেরিকার কনটেক্সটে। হ্যাঁ, উনি প্রথমে বললেন যে ইউরোপিয়ানরা মনোবিজ্ঞান, তখন ইউরোপেই মেনলি কাজ করতো, তো উনি তখন বললেন যে ইউরোপিয়ানদের মনোবিজ্ঞান সংকীর্ণ, ন্যারো সাইকোলজি। এ কারণে মনোবিজ্ঞানের বিষয়বস্তু এমন হতে হবে যে, যেমন উইলহেম উন্ড কি বললেন? উইলহেম উন্ড বললেন যে মনোবিজ্ঞান হবে চেতনার বিজ্ঞান। তাই না? কি কঠিন লাগছে তোমাদের কাছে? এগুলো সব সহজ হয়ে যাবে। আমি যে অনেক কথা বলতেছি না, নো ম্যাটার। ম্যাটার ইজ মনোবিজ্ঞান কি? আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। কেন আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান হলো, সেই হিস্ট্রিটা তোমাদেরকে বলতেছি। তো একদিনে শুনেই তো তোমরা সবকিছু জেনে যাবে না, জাস্ট তোমরা আমার কথাটা খেয়াল করো,
আর তোমাদের দুইটা বই সাজেস্ট করবো, আপাতত 3-4টা বই আছে। এই দুইটা বই তোমরা দেখো, যেমন এই যে আমিনুল হক স্যারের বই, একটা আমিনুল হক স্যারের বই মনোবিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। হ্যাঁ, এই বইটা তোমরা দেখতে পারো, এটা ভালো একটা বই। আর একটা হচ্ছে প্রভাব প্রকাশনী, আর একটা হচ্ছে এই যে যোগেন্দ্র কুমার মন্ডল। আমার আরো বই আছে, অফিসে বইগুলো, কলেজে, আমি বাসায় বইগুলো আছে বলে তোমাদের দেখাচ্ছি। তো এটা হাসান বুক হাউসের বই, এই বইটা অনেক ভালো বই, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। এই দুইটা বই তোমরা ফলো করো। আরো আমি আরো দুজন রাইটারের বই আছে, সেই দুটো রাইটারের বইও আমি তোমাদেরকে সাজেস্ট করবো। তাহলে এই দুইটা বইয়ে তোমরা দেখবা যে সংক্ষিপ্ত ওখানে ইতিহাসটা দেওয়া আছে, মনোবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে, মনোবিজ্ঞানের পরিধি, স্কোপ, তাই না, মনোবিজ্ঞান বিজ্ঞান কিনা, অনেক বিষয় এখানে তোমরা সবকিছুই পাবে। তোমাদের যে কন্টেন্টস বা তোমাদের যে সিলেবাসে সবকিছু এখানে আছে। তাহলে আমরা যে মোট যে কথাগুলো, মুদ্রা কথা হচ্ছে যেটা, যে মনোবিজ্ঞান আসলে ওই মুখ দেখে কাউকে কিছু বলবে না। মনোবিজ্ঞান মানুষের অশরীর কোনো কিছু ব্যাখ্যা করবে না, ঠিক আছে। মনোবিজ্ঞান কি করবে তাহলে? আধুনিক মনোবিজ্ঞান বৈজ্ঞানিকভাবে মানুষের আচরণ নিয়ে কাজ করবে, ঠিক আছে। এতটুকু তোমরা জেনে রাখো যে মনোবিজ্ঞান কি করবে। আধুনিক মনোবিজ্ঞানের কাজ হচ্ছে মানুষের আচরণকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা, সোজা কথা। এতটুকু তোমরা ক্লিয়ার মনে রাখো। আর যখন তোমরা খাতায় লিখবে তখন লিখবে যে মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হচ্ছে আচরণ মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। হ্যাঁ, বইয়ের কথা তখন তোমরা মেরে দিবে খাতায়, কিন্তু তোমাদের মাথার ভিতরে রাখতে হবে মনোবিজ্ঞান কি? বৈজ্ঞানিকভাবে মানুষের আচরণকে ব্যাখ্যা করা, সোজা কথা। তাহলে এই মনোবিজ্ঞানের যে সাইন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার এন্ড মেন্টাল প্রসেস, তাই না? তোমাদের সাথে অনেক কথা আছে আমার এখানে, যে আমি মানে কত কথা বলবো, তোমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে না, তোমাদের সাথে পরিচিত হতে পারলাম না, ক্লাস শুরু করে দিলাম, তাই না? তো তোমরা হয়তো আমাকে চিনতেই পারতেছো না, সাহা কি হবে না হবে। তোমাদের আমি যদি ফিডব্যাকটা পেতাম ক্লাসের ভিতরে, যে তোমাদের কোথায় সমস্যা, তোমরা মনোবিজ্ঞান পড়তে চাও না, তোমাদের সুবিধা অসুবিধা, অন্য সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট মনোবিজ্ঞান, তাই না? অনেক অপশন, এর সাথে অন্য অপশনাল সাবজেক্ট রয়েছে, সেগুলোতে গেলে কি হবে আর এখানে থাকলে কি হবে, সেই জিনিসগুলো কম্পারিজন তোমাদের সরাসরি আমি এখন তো ভিডিওতে সবকিছু বলাও সম্ভব না, তাই না? আর এগুলো একেবারে অন্যরকম হয়ে যায়। সরাসরি ক্লাসে তোমাদের সাথে যদি সম্ভব হয়, কোভিড-19 এই মহামারী পরিস্থিতি যদি উন্নতি হয়, অবশ্যই আমরা ক্লাসে আসবো। তোমরা সবাই অন্য গ্রুপের যে বন্ধুরা আছে, সব গ্রুপ একসঙ্গে আসবে, একসঙ্গে বসবে, আমাদের কথা শুনবে, মনোবিজ্ঞানীরা কি বলে, অন্য বিষয়ে টিচাররা কি বলে, হ্যাঁ, সেটা কম্পেয়ার করে যদি মনে চায় যে না, মনোবিজ্ঞান আসলেই আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে, তাহলে তোমরা অবশ্যই মনোবিজ্ঞান নিবে। আমি আশা করি তোমরা এখানে থিওরিতে 75 আছে আর প্র্যাকটিক্যালে হচ্ছে 25, এই হচ্ছে 100। তাহলে তোমরা জানো যে আরো দুইটা সাবজেক্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলাই, তাহলে 25 তোমাদের প্র্যাকটিক্যাল, 75 হচ্ছে তোমাদের। এর ভিতরে আবার সৃজনশীল আছে আর হচ্ছে এমসিকিউ আছে, দুইটা মিলাই, তাই না? 25 আর এভাবে কিন্তু ভাগ করা আছে। সুতরাং এখানে নাম্বার উঠানো কিন্তু অনেক মানে ইজি তোমাদের জন্য, কারণ যেহেতু প্র্যাকটিক্যাল 25 আছে, এখানে একটা প্র্যাকটিক্যাল করানো হবে। মানুষের উপরে এসে প্র্যাকটিক্যালটা খুব সহজ একটা প্র্যাকটিক্যাল হয়তো হবে। হ্যাঁ, যে আমরা স্মৃতির উপরে অনেক প্র্যাকটিক্যাল করাই। তাৎক্ষণিক স্মৃতির প্রসারণ নির্ণয় করো। হ্যাঁ, যে আমরা, এক বন্ধু আমাকে একটা টেলিফোন নাম্বার বললো 5348-940, তা আমি বললাম 5843-940। এই যে কথাটা বললাম, এটা হচ্ছে তাৎক্ষণিক স্মৃতি। হ্যাঁ, আমরা কতটুকু একটা মেমোরিতে ধরে রাখতে পারি। ও যদি আমাকে অনেক বড় একটা ডিজিট বলে 125969534444000213, এরকম যদি বলে, আমি কি এটা রিকল করতে পারবো? নো। হিউম্যান মেমোরিরও তাহলে একটা ক্যাপাসিটি, মানুষের মেমোরি তোমরা জানো যে একটা সুপার কম্পিউটারের চেয়েও বেশি, কিন্তু তারপরেও তো মানুষের মেমোরিতে অনেক লিমিটেশন আছে, তাই না? অনেক বিষয় আছে কিন্তু মনোবিজ্ঞান এরকম, হ্যাঁ, যে আমি কতটুকু মনে রাখতে পারি। হ্যাঁ, যে ম্যাজিক্যাল নাম্বার 7+-2, যে আমি একসাথে কতগুলো ডিজিট মনে রাখতে পারি। আমার 7টা 7+2 9টা, অথবা 5টা থেকে 9টা পর্যন্ত ডিজিট আমি তাৎক্ষণিকভাবে মোটামুটি মনে রাখতে পারি। এই স্প্যান, এর বেশি ডিজিট বললে আমার পক্ষে কঠিন হয়ে যায়। যারা সুপারম্যান,
বা ভালো আইকিউ তারা অনেকের হয়তো এরকম আছে যে 15 ডিজিট পর্যন্ত একবারে রিকল করে ফেলতে পারে। মানে রিকল মানে বুঝো তো, আমি একটা ডিজিট বললাম, তোমাকে বললাম যে তুমি বলো, এটা বলে রিকল, প্রত্যাহ্বান যেটা বাংলা বলে। তো যাই হোক, এরকম জিনিস নিয়ে কিন্তু মনোবিজ্ঞানে গবেষণা করা হয়। মানে বাস্তব জীবনে যেরকম ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু মনোবিজ্ঞানে আলোচনা করা হবে। এখানে কিন্তু ওই তোমরা যে মনে করো যে মুখ দেখে চোখ কথা বলে দিবে বা সমাধান করে দিবে, তাই না, এইসব এর কোনো এখানে স্থান নাই। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি, যা হবে বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে দেখো, এটা অ্যাপ্লিকেশনের একটা দিক। এরকম একটা তোমাদের কি থাকবে, একটা প্র্যাকটিক্যাল থাকবে, সেখানে 25 নাম্বার প্র্যাকটিক্যাল কাজ। 4 ঘন্টা যাবত হবে প্র্যাকটিক্যালটা। তোমরা একজন পরীক্ষণ পাত্র এনে প্র্যাকটিক্যালটা শেষ করবে। একটা প্র্যাকটিক্যাল হয়তো 5টা করানো হবে বা 4টা করানো হবে, সেখান থেকে তোমাদের লটারির মাধ্যমে একটা দেওয়া হবে। একটা একটা করলে 25 নাম্বার, সেখানে 25-এ 25ই স্বাভাবিক, অনেকেই 25-এ 25 পেয়ে যায়। তাহলে বাকি যে 75 নাম্বার থাকলো তোমাদের, তাই না, 75 নাম্বার থাকলো, সেখানে এমসিকিউ 25, তো ওইখানেও তোমাদের ভালো স্কোর করার সুযোগ আছে। আর থাকবে 50, সেটা হচ্ছে সৃজনশীল। সেখানেও তো তোমরা তো জানো, এখানে সৃজনশীল আজকাল মোটামুটি কাছাকাছি লিখতে পারলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। আর বিশেষ করে আমরা সবসময় পজিটিভ থাকি ছাত্রদের প্রতি, কারণ যেহেতু মনোবিজ্ঞান তোমরা প্রথম ইন্টারে ইন করো, হ্যাঁ, এর আগে মনোবিজ্ঞান সম্পর্কে তোমাদের ওরকম স্ট্রং কোনো ধারণা নেই। সে কারণে কিন্তু আমরা তোমাদেরকে ওইভাবেই দেখি যে মনোবিজ্ঞানে তুমি একেবারে মনোবিজ্ঞানীর মতো, একজন বিশাল মনোবিজ্ঞানীর মতো আনসার করবা বা সংজ্ঞা দিয়ে দিবা বা ব্যাখ্যা করবা। আমরা ওরকম একেবারে ইয়েতে থাকি না, ওরকম একটা শখে থাকি না। আমরা সবসময় দেখি যে হ্যাঁ, ছাত্ররা কাছাকাছি, আমরা যে চিন্তা, মনোবিজ্ঞানের যে চিন্তা, সেই চিন্তা কাছাকাছি কতটুকু আসতে পারছে। যদি কাছাকাছি একটু আসতে পারে, আমরা কিন্তু নাম্বার দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চিন্তা। আমরা কাউকে মানে এই অযথা আমরা হয়রানি করতে চাই না, যে কাকু নম্বর ও লিখতেই পারে না, ও পারে না, এটা না। মনোবিজ্ঞানী কি, একজন মনোবিজ্ঞানী সবসময় পজিটিভ মাইন্ডের, পজিটিভ মোড। সে চিন্তা করে কি কিভাবে তাকে ওই সমস্যা থেকে উঠায় নিয়ে আসা যায়, তাকে কিভাবে ইনফরমেশন দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, তাকে কিভাবে এনরিচ করা যায়, এটাই আমাদের কাজ। তো যাই হোক, তো আমরা এরকম প্র্যাকটিক্যালের মাধ্যমে এইভাবে কিন্তু তোমাদের, তাহলে আমি নাম্বারের কথা বললাম। তো যাই হোক, আমরা এখন আসি এই যে মনোবিজ্ঞান, যে আধুনিক সংজ্ঞা, মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান। এতক্ষণ কি ছিল, মনোবিজ্ঞান ছিল চেতনার বিজ্ঞান। কে বলছেন? উইলহেম উন, জার্মান মনোবিজ্ঞানী। কোথায়? জার্মানির লেপজিগ বিশ্ববিদ্যালয়। উনি বলছেন মনোবিজ্ঞান চেতনার বিজ্ঞান। মনোবিজ্ঞানের বিষয়বস্তু কনসাসনেস বা চেতনা, আর কোন পদ্ধতিতে সেটা ব্যাখ্যা করা হবে সেটার নাম ছিল অন্তর্দর্শন পদ্ধতি বা ইন্ট্রোস্পেকশন মেথড। ইন্ট্রোস্পেকশন মেথডে সে কি করবে, মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করবে। ঠিক আছে, এই ইন্ট্রোস্পেকশন মেথডে এইভাবে মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করা অনেক কঠিন একটা কাজ ছিল, অনেক ইন্টারনাল মেন্টাল ইফেক্ট, বুঝছো? এটা তো ক্যানট বি ডাইরেক্টলি অবজার্ভ, চেতনা, যে কারণে প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী ছাড়া মনোবিজ্ঞান নিয়ে কাজ করতে পারতো না। এই কারণে আমেরিকান মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস বলল যে না, মনোবিজ্ঞান হবে একটা বিষয়ভিত্তিক, এমন একটা বিষয়ভিত্তিক বিজ্ঞান যেটা সবার কাছে গ্রহণযোগ্য, সবাই ব্যাখ্যা করতে পারে মোটামুটি। তখন 1913 সালে এই যে বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস, মনোবিজ্ঞান আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান, 1913 সালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জে.বি. ওয়াটসন, WATSON, জে.বি. জন বোডাস ওয়াটসন, হ্যাঁ, কত সালে? 1913 সালে জন হপকিন্সের প্রফেসর। 1913 সালে উনি বললেন কি, মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান? আচরণের বিজ্ঞান। পরে আর কি মানসিক প্রক্রিয়াটা ওর সাথে সংযুক্ত হয়ে আধুনিক মনোবিজ্ঞানের আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। তো আমরা এই আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানের এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলে আমরা কতগুলো জিনিস পাই। কি কি পাই দেখো? আচরণ পাই, মানসিক প্রক্রিয়া পাই, মানুষ ও প্রাণী পাই এবং বিজ্ঞান। হ্যাঁ, আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞানসম্মত পর্যালোচনা। হ্যাঁ, মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনায় হলো কি? মনোবিজ্ঞান। তাহলে আমরা দেখি যে আচরণ, মানসিক প্রক্রিয়া, মানুষ ও প্রাণী বিজ্ঞানসম্মত।
এই এই চারটা জিনিস কি আমাদের কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বুঝছো? এটাই আমরা একটু আলোচনা করি। আচরণ কি? আচরণ আমরা যা করি, আমি হাত নাড়ছি না, এটা আচরণ। আমরা যা করি তাই আচরণ। আমি ক্লাস নিচ্ছি, এটা আমার একটা আচরণ, তাই না? আর একটা হচ্ছে মানসিক প্রক্রিয়া, মানে আমরা যা করি তাই আচরণ, তাই না? মানসিক প্রক্রিয়াটা হচ্ছে আমরা অনেক কিছু, আমার মনের ভিতরে, আমার এর ভিতরে অনেক কিছু, অনেক ঘটনা ঘটে যেগুলো সরাসরি দেখা যায় না, কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু ঘটে যায়। হ্যাঁ, যেমন আমার চিন্তা, চিন্তন, থিঙ্কিং, বা আমার মোটিভ, আমার মনোভাব, আমার ভিতরের ইচ্ছা, আকাঙ্ক্ষা, তাই না? এগুলো কি আমার ভিতরের জিনিস, তুমি দেখতে পাচ্ছ না, তাই না? কিন্তু এগুলো তো আছে। এগুলোকে বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া, ব্যক্তিত্ব, তাই না? এগুলো আমাদের মানসিক প্রক্রিয়া। আর মানুষও প্রাণী, জানো, মানুষ, আমরা মানুষ, তাই না? তাহলে মানুষ প্রাণী, এগুলা মানুষ ও প্রাণী হচ্ছে যে মনোবিজ্ঞানের কম্পোনেন্ট। কারণ আমরা কাকে নিয়ে কাজ করি? মানুষ নিয়ে কাজ করি। আবার প্রাণী নিয়েও কাজ করি, কারণ অনেক আচরণ, অনেক জিনিস আছে মানুষের উপর সবসময় প্রয়োগ করা যায়, সেগুলো আমরা প্রাণীর উপরে করে থাকি। যেমন কুকুর নিয়ে গবেষণা, বিড়াল নিয়ে গবেষণা, তাই না? করে এগুলোর বিহেভিয়ার দেখে মানুষের বিহেভিয়ারের সাথে এগুলো কম্পেয়ার করে মানুষের আচরণকে ব্যাখ্যা করা হয়। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আচরণ মানসিক প্রক্রিয়া এবং বিজ্ঞান সম্মত, তাই না? আচরণ, মানসিক প্রক্রিয়া, প্রাণী, বিজ্ঞান, এই যে বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করা। কি মনোবিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে? বিজ্ঞান বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করবে। বিজ্ঞানসম্মত হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত যে জ্ঞান, সেটা তো বিজ্ঞান। মনোবিজ্ঞানও তাই করে। মনোবিজ্ঞান কিন্তু এই পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো বিষয় নিয়ে সে কাজ করবে না বা আলোচনা করবে না, সোজা কথা। তাহলে মনোবিজ্ঞানের সংজ্ঞা বিশ্লেষণ আমরা তিনটা জিনিস, বিশেষ করে তিনটা জিনিস পাচ্ছি। মানুষ বা প্রাণী তো থাকবেই, আচরণ, মানসিক প্রক্রিয়া এবং বিজ্ঞানসম্মত, বুঝছো? এই তিনটা জিনিসের কথা মনে রাখবে একটা সংজ্ঞার ভিতরে, মনোবিজ্ঞানের সংজ্ঞার ভিতরে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। একটা হচ্ছে আচরণ, একটা হচ্ছে মানসিক প্রক্রিয়া, আর একটা হচ্ছে বিজ্ঞানসম্মত। হ্যাঁ, এই তিনটা বিজ্ঞানসম্মত পর্যালোচনা। আচরণ ও মানসিক প্রক্রিয়া কিভাবে আমরা পর্যালোচনা করব? বৈজ্ঞানিক ভাবে পর্যালোচনা করব, সেটাই হচ্ছে মনোবিজ্ঞান, সোজা কথা। এরপরে আসি আমাদের আচরণ কত প্রকারের হতে পারে। আচরণ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ, ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ, বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ। আচরণেরও আবার রকম ফের আছে, হ্যাঁ, ক্লাসিফিকেশন আছে। তাহলে প্রথমে আমি বললাম কি, যে সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ। মনোবিজ্ঞানের মানে পরিধি এত বড়, আমি যদি তোমাদের সারা দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, প্রাথমিক যে আলোচনাগুলো, বুঝছো, এই জার্মান মনোবিজ্ঞান বা ইউকের মনোবিজ্ঞান, হ্যাঁ, ব্রিটিশ মনোবিজ্ঞান বা আমেরিকান মনোবিজ্ঞান, তার সূত্রপাত, তাদের ভিতরে যে দ্বন্দ্ব, তাদের ভিতরে যে চিন্তা, হ্যাঁ, সেখান থেকে কিভাবে সমাধান, এখান থেকে কোথায়, হ্যাঁ, কোথা থেকে সেথায়, তাই না, যেটা থেকে সেথায়, এগুলো যদি আমরা একেবারে মানে রিলেট করি, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ডিসকাশন হয়। তো তোমাদের পরের ক্লাসে কিন্তু এইগুলো আমরা আলোচনা করি, হ্যাঁ, রিলেট করে আলোচনা করি। আমরা সেটা করব পরের ক্লাসে। আমরা এখন তোমাদেরকে মোটামুটি মনোবিজ্ঞান সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেবো, মানে ইজি, মানে সহজভাবে, সহজভাবে। আমি যদিও অনেক কঠিন কথাবার্তা এনে ফেলছি, যে বিভিন্ন মনোবিজ্ঞানী, বিভিন্ন জায়গার মনোবিজ্ঞানী, তাই না, তাদের চিন্তা চেতনার কথাও আনছি, তাই না, সেই দার্শনিক থেকে শুরু করে। আসলে মনোবিজ্ঞানী যাত্রা শুরু হয়েছে কি সেই দার্শনিক থেকে? না, মনোবিজ্ঞান যাত্রা শুরু হয়েছে মানুষের এই পৃথিবীতে আগমনের সাথে সাথে। মানুষের ভিতরে যখনই রুহু চলে আসছে, বা তার থিঙ্কিং বা তার মানে জৈবিক যে ক্রিয়াকলাপ শুরু হয়েছে, তখনই কিন্তু মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে, তাই না? কিন্তু আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা শুরু করেছে আধুনিক মনোবিজ্ঞান অনেক পরে, তাই না? অনেক পরে এসে 1913 সালের কথা বললাম, তাই না? তাহলে আচরণ আমরা তাহলে এটা দিয়ে আমরা শেষ করবো আজকে ক্লাস, কারণ প্রথম ক্লাস তোমাদেরকে এত বেশি ওভারলোড দিতে চাইনি। তো আমরা এটা দিয়ে শেষ করি, যে মনোবিজ্ঞান তাহলে আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান বলছি আমরা। তো এখানে আচরণের আবার রকম ফের আছে, বা বিভিন্ন প্রকারের আচরণ আছে, যেমন বললাম সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ। আমি যে ক্লাস নিতেছি, তোমাদের ক্লাস নিতেছি, এটা কি একটা মনোবিজ্ঞানের ক্লাস। এটা হচ্ছে তোমরা ওভারঅল এই মনোবিজ্ঞান সম্পর্কে একটা ধারণা পাচ্ছ, এটা হচ্ছে আমার সামগ্রিক আচরণ। কিন্তু আমি দেখো হাত নাড়ছি, বা আমি এদিকে ফিরতেছি, তাই না, আমি চোখ পিট পিট করতেছি,
বা আমার মুখের ভাইব্রেশন চেঞ্জ হচ্ছে, আমার বডি চেঞ্জ হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, এগুলো হচ্ছে আমার খণ্ডিত আচরণ। ছোট ছোট যে আচরণগুলো সেগুলো হচ্ছে খণ্ডিত আচরণ বা সংক্ষিপ্ত আচরণ। তাহলে আমরা সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ বুঝলাম, তাই না? সামগ্রিক আচরণ হচ্ছে টোটাল, যে আমি ক্লাস নিতেছি মনোবিজ্ঞান সম্পর্কে তোমাদের যে আইডিয়াটা, এটা হচ্ছে সামগ্রিক আমার আচরণ। আর খণ্ডিত আচরণ, এর ভিতরে এই আচরণকে যখন আমি মাইক্রোস্কোপিক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলবো, সেটাকে বলবো খণ্ডিত আচরণ। এরপর আছে ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ। ঐচ্ছিক, হ্যাঁ, আমি ইচ্ছা করে যে কাজগুলো আমরা করি, যে আমি কথা বলতেছি, তাই না, এটা আমার ঐচ্ছিক আচরণ। অনৈচ্ছিক আচরণ হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে অনেক আচরণ আমার ভিতরে হয়ে যাচ্ছে, যেমন হার্ট রেট চলতেছে না, হ্যাঁ, অনেক ধরনের আচরণ আছে যেগুলো অনৈচ্ছিক আচরণ। এগুলো আমাদের উপরে কন্ট্রোল নেই, আমরা যার উপরে আমাদের যেসব আচরণের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, সেগুলো হচ্ছে অনৈচ্ছিক আচরণ। আর ঐচ্ছিক আচরণ যেগুলো আমরা করে থাকি, আমাদের কন্ট্রোল আছে বা নিয়ন্ত্রণ আছে। যেমন আমি কথা বলতেছি, তাই না, এটা আমার নিয়ন্ত্রণ আছে। আমি কথা বন্ধ করে যদি দেখছো, তাহলে আমার এটার উপরে, আচরণের উপরে আমার একটা নিয়ন্ত্রণ আছে। এটা হচ্ছে ঐচ্ছিক আচরণ। এবং বাহ্যিক আচরণ, অভ্যন্তরীণ আচরণ, তাই না? বাহ্যিক আচরণ আমি যা করতেছি, হাত নাড়তেছি, এটা বাহ্যিক আচরণ। আর অভ্যন্তরীণ আচরণ হচ্ছে আমার ভিতরের যে আচরণটা, হ্যাঁ, আমার বুক ধড়ফড় ধুক করতেছে, বা আমি অনেক বেশি এক্সাইটেড ভিতরে, হ্যাঁ, বা অনেক বেশি খুশি তোমাদের প্রথম ক্লাস নিতে পেরে, তাই না, তোমাদের সাথে পরিচিত হতে পেরে এই অনলাইন ক্লাসে, তাই না, এগুলো আভ্যন্তরীণ আচরণ। বাহ্যিক আচরণ, আভ্যন্তরীণ আচরণ। যাই হোক, মনোবিজ্ঞানের পরিধি এবং সংজ্ঞা নিয়ে আমরা, পরিচিতি নিয়ে আমরা যে কথাগুলো বললাম, তার সার কথা এরকমই হচ্ছে যে মনোবিজ্ঞান, আধুনিক মনোবিজ্ঞান মানুষের চোখ নাক দেখে কিছু, মুখ দেখে কিছু বলে না, বৈজ্ঞানিকভাবে মানুষের আচরণকে ব্যাখ্যা করে, এবং এটা বাস্তব জীবনে আমাদেরকে কাজে লাগে। হ্যাঁ, বাস্তব জীবনে মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো থেকে আমাদেরকে বের করে এনে একটা স্বাভাবিক জীবনে আমাদেরকে ফিরে যেতে সাহায্য করে কে? মনোবিজ্ঞান, তাই না? সহজভাবে মনোবিজ্ঞান কি, তাহলে তোমরা বলবো মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান। কিন্তু আসলে বাস্তব জীবনের প্রয়োগ কি? বাস্তব জীবনের প্রয়োগ হচ্ছে মানুষের যে সমস্যাগুলো আছে, মানসিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে। এছাড়া মানুষের যেসব সমস্যা, মানে কি সমস্যা, মানে আমার একটা কাজ, আমি একটা চাকরি করবো, সেটাও কিন্তু সমস্যা। সমস্যা ছাড়া কোনো পৃথিবীতে কোনো জিনিস নেই। আমি ভাত খাবো, এটাও আমার একটা সমস্যা, হ্যাঁ, সমস্যা নিজেই একটা সমস্যা। তো যাই হোক, এই যে কাজগুলো, সেই কাজগুলোকেও সহজ করে দেয়। আমি এক জায়গায় ভালো করে ইন্টারভিউ দেবো, কিভাবে আমি এক্সপেডিশিয়েন্ট হবো, তাই না, সেটাও একটা সমস্যা। এখান থেকেও আমাকে মনোবিজ্ঞান কি করে বের করে আনবে, সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে, তাই না? তাহলে মনোবিজ্ঞানের মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনকে আরো স্মুথ করে দেওয়া বা স্বাভাবিক করে দেওয়া। মানুষের যাত্রাপথে, মানুষের জীবনযাত্রার পথে যেসব বাধাগুলো আছে, সেই বাধাগুলোকে দূর করে দেওয়া, বা দূর করতে না পারলেও সেটা মোটামুটি একটা চলনসই করে দেওয়া। এটাই হচ্ছে মনোবিজ্ঞানের কাজ। মেন কাজই হচ্ছে মানুষের যত সমস্যা আছে, সেই সমস্যা অ্যাড্রেস করা এবং সমাধান। সেভাবে মনোবিজ্ঞান কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। তো আমি তোমাদের খুবই প্রত্যাশা করব যে তোমরা মনোবিজ্ঞান, তোমাদের ভালো লাগবে। এই সাবজেক্ট মনোবিজ্ঞান যেভাবে তোমাদের 8টা চ্যাপ্টার আছে প্রথম ফার্স্ট ইয়ারে, তো 8টা চ্যাপ্টারের ভিতরে অনেক বিষয় যেগুলো তোমরা হয়তো খুব ইম্পর্টেন্স পাবে। যেমন মানুষের, আমাদের একটা আছে আচরণের জৈবিক ভিত্তি, একটা চ্যাপ্টার আছে, তাই না? সেখানে মানুষের, আমরা কি, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে, আমাদের চোখ কিভাবে কাজ করে, আমাদের ব্রেন কিভাবে কাজ করে, ব্রেনের কি কি পার্ট আছে, তাই না? নার্ভাস সিস্টেম, আমি এখানে টাচ করলে কিভাবে এটা ব্রেনে যাচ্ছে, হ্যাঁ, ব্রেন কিভাবে এটা হাতটাকে আমরা উঠাতে বলতেছে বা নামাতে বলছে, যে মাসেলগুলো উঠতেছে, মানে কাজ করতেছে, তাই না? এসব নিয়ে কিন্তু মনোবিজ্ঞান বৈজ্ঞানিকভাবে তোমাদের সাথে কিন্তু এগুলো আলোচনা, তোমাদেরই আছে, এখানে আছে, বৈজ্ঞানিকভাবে কিন্তু এটা আলোচনা করা হবে। ব্রেন অ্যান্ড বিহেভিয়ার, মানুষের ব্রেন, হ্যাঁ, মস্তিষ্ক এবং আচরণ, এটা নিয়েও কিন্তু বিশাল আলোচনা আছে, অনেক আলোচনা আছে। এরপরে তোমাদের এখানে দেখবা যে গ্ল্যান্ডস, মানুষের শরীরের ভিতরে বিভিন্ন গ্রন্থি আছে, হ্যাঁ, তোমরা যেন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, তাই না, যে ইনসুলিনের ঘাটতিতে অনেকের তোমার ডায়াবেটিক্স হয়, তাই না, কেন হয়, গ্ল্যান্ডস নিয়েও কিন্তু আমরা আলোচনা করব।
আর এমনি তো তোমাদের ব্যক্তিত্ব, আবেগ, পেশনা, হ্যাঁ, বিভিন্ন এছাড়া সামাজিক বিভিন্ন চ্যাপ্টার। তোমাদের যে 8টা যে চ্যাপ্টার আছে, আমি একটু তোমাদের চ্যাপ্টারগুলো একটু বলে দিই, সুবিধা হবে তোমাদের। এই বইটা তোমরা কিনে ফেলো, তাহলে হয় যোগেন্দ্র কুমার স্যারের বইটা অথবা আমিরুল হক স্যারের বই, দুইটা বইয়ের একটা বই তোমরা কিনে ফেলো, একটা একটা করে, অথবা ফ্রেন্ড একটা কিনলা, আর একটা ফ্রেন্ড আর একটা বই কিনলো, বুঝছো? এবার কিন্তু প্রথম চ্যাপ্টার হচ্ছে মনোবিজ্ঞান পরিচিতি, যেটা আমি ক্লাস শুরু করছি, হ্যাঁ, এটা আমি নিব। এরপর হচ্ছে আচরণের বিকাশ, 2 নম্বর চ্যাপ্টার। এখানে অনেক কিছু আছে, বুঝছো? আচরণের ধারণা, আচরণের উপর প্রভাব বিস্তারকারী, হ্যাঁ, বংশগতি ও পরিবেশ, হ্যাঁ, আমরা বংশগতি ও পরিবেশ মনোবিজ্ঞানের কি, এগুলো নিয়ে মুনমুন ম্যাডাম তোমাদের এই চ্যাপ্টারটা পড়াবে। এরপর হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি, যেটা বললাম যে ব্রেন অ্যান্ড বিহেভিয়ার, এটা আমি তোমাদের সাথে আলোচনা করব। এরপরে আছে প্রেষণা আবেগ, এটা নিয়েও আমি আলোচনা করব। এরপরে আছে শিক্ষণ ও স্মৃতি, এটাও সম্ভবত আমি আলোচনা করব। আর 6ষ্ঠ অধ্যায় আছে সংবেদন ও প্রত্যক্ষণ, এটা ওই ম্যাডাম আলোচনা করবে তোমাদের সাথে। এরপর আছে বয়ঃসন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য, এটা নাজমুল ম্যাডাম তোমাদের সাথে আলোচনা করবে। 8ম অধ্যায় আছে পরিসংখ্যান, হ্যাঁ, পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স, যেটা সেই চ্যাপ্টারটাও ওই তোমার মোহন ম্যাডাম তোমাদের সাথে আলোচনা করবে। মোহন ম্যাডাম 4টা চ্যাপ্টার করাবে, আমি 4টা চ্যাপ্টার তোমাদের সাথে থাকবো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের অনেক ভালো লাগবে মনোবিজ্ঞান। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থাকো এবং সাবধানে থাকো। আল্লাহ হাফিজ।